দ্য স্টোরি সাসপেন্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলা সাহিত্য, বিভিন্ন শ্রোতা এবং নবীন লেখকদের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি সাসপেন্স। আজ আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু ও চিচিং। আজকের গল্প পাঠে প্রফেসর শঙ্কু, প্রহ্লাদ এবং প্রফেসর বেঞ্জামিন হজকিন্সের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি, চিচিংয়ের ভূমিকায় প্রিয়ম দিকপতি। শুরু হতে চলেছে আজকের গল্প সত্যজিৎ রায়ের রচিত প্রফেসর শঙ্কু ও চিচিং। 18ই অক্টোবর। আজ সকালে সবে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ল্যাবরেটরিতে যাব, এমন সময় আমার চাকর প্রহ্লাদ এসে বলল, বৈঠকখানায় একটি বাবু দেখা করতে আইছেন। আমি বললাম, নাম জিজ্ঞেস করেছিস? প্রহ্লাদ বলল, আগে না, ইংরেজি বললেন, দেখে নেপালি বলে মনে হয়। গিয়ে দেখি খয়েরি রঙের ঝোলা কোট পরা এক ভদ্রলোক, সম্ভবত চীন দেশির। আর তাই যদি হয় তবে চীনা ভিজিটর আমার বাড়িতে এই প্রথম। আমায় ঘরে ঢুকতে দেখেই ভদ্রলোক তার সরু বাঁশের ছড়িটা পাশে রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কোমর অবধি ঝুঁকে আমায় অভিবাদন জানালেন। আমি নমস্কার করে তাকে বসতে বললাম এবং তার আসার কারণটা জিজ্ঞেস করলাম। ভদ্রলোক আমার প্রশ্ন শুনে একেবারে ছেলে মানুষের মতো খিলখিল করে হেসে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বললেন, ইউ ফরগেট ব্যাড মেমোরি। ব্যাড মেমোরি? ফরগেট? তবে কি ভদ্রলোকের সঙ্গে আমার আগে কোথাও আলাপ হয়েছিল? আমি কি ভুলে গেছি? আমার স্মরণশক্তি তো এত ক্ষীণ নয়। আমার অপ্রস্তুত ভাবটা বেশ কিছুক্ষণ উপভোগ করে চীনা ভদ্রলোক হঠাৎ তার ঝোলা কোটের পকেট থেকে একটা লাল রঙের কাঠের বল বার করে সেটাকে ডান হাতের দুটো আঙুলের ফাঁকে রেখে আমার নাকের সামনে 3-4 পাক ঘোরাতেই সেটা সাদা হয়ে গেল। তারপর আবার 1 পাক ঘোরাতেই কালো। আর আমারও তৎক্ষণাৎ 4 বছর আগের এক সন্ধ্যার ঘটনা পরিষ্কারভাবে মনে পড়ে গেল। এ যে সেই হংকং শহরের জাদুকর চিচিং। চিনতে না পারার কারণ অবশ্য ছিল। প্রথমত চীনেদের পরস্পরের চেহারার প্রভেদ সামান্যই, তার উপর পরিবেশ আলাদা, কোথায় হংকং আর কোথায় গিরিডি। আর ভদ্রলোকের আজকের পোশাকের সঙ্গে সেদিনের কোনো মিল নেই। সেদিন স্টেজে চিচিং পরেছিলেন একটা সবুজ, লাল আর কালো নকশা করা ঝলমলে সিল্কের আলখাল্লা, আর তার মাথায় ছিল ডোরা কাটা চোঙা টুপি। যাই হোক, এই এক কাঠের বলের খেলা দেখে আমার মনে সেদিনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। আমি তখন যাচ্ছিলাম জাপানের কোবে শহরে পদার্থবিজ্ঞানীদের একটা সম্মেলনে যোগ দিতে। পথে হংকংয়ে 2 দিন থেকেছিলাম আমারই এক আমেরিকান বন্ধু প্রফেসর বেঞ্জামিন হজকিন্সের বাড়িতে। হজকিন্স বৈজ্ঞানিক এবং 60-এর উপর বয়স হলেও ভারী আমুদে লোক। যেদিন পৌঁছালাম সেদিন সন্ধ্যায় তিনি আমায় ধরে নিয়ে গেলেন চিচিংয়ের ম্যাজিক দেখাতে। ম্যাজিক আমার ভালো লাগে, তার একটা কারণ হচ্ছে ম্যাজিকের কারসাজি ধরে ফেলার মধ্যে আমি একটা ছেলে মানুষই আনন্দ পাই। তাছাড়া কোনো নতুন ধরনের ম্যাজিক দেখলে জাদুকরের বুদ্ধির তারিফ করতেও ভালো লাগে। উঁচু দরের জাদুকর মাত্রেরই বৈজ্ঞানের সাহায্য নিতে হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, শরীরতত্ত্ব, মনস্তত্ত্ব এ সবই তাদের ঘাঁটতে হয়।
চিচিংয়ের নাকি বেশ নামডাক আছে, তাই তিনি কী ধরনের জাদু দেখান সেটা জানার একটা আগ্রহ ছিল। হজকিন্সের অনুরোধ তাই এড়াতে পারলাম না। হাত সাফাইয়ের কাজ, আলো ছায়ার কারসাজি, যান্ত্রিক ম্যাজিক, রাসায়নিক ভেলকি এসবই চিচিং ভালোই দেখালেন। কিন্তু তারপর যখন হিপনোটিজম বা সম্মোহনের জাদু দেখাতে শুরু করলেন, তখনই ব্যাপারটা কেমন যেন আপত্তিকর বলে মনে হতে লাগলো। সবচেয়ে খারাপ লাগলো যখন কতকগুলো নিরীহ গোবেচারা দর্শক বাছাই করে তাদের স্টেজের উপরে ডেকে নিয়ে গিয়ে চিচিং নানানভাবে তাদের অপদস্থ করতে শুরু করলেন। একটি লোক তো প্রায় 5 মিনিট ধরে আপেল মনে করে উলের বল চিবোলেন, আর একজন তার পোষা কুকুর মনে করে বেশ করে একটা চেয়ারের হাতলে হাত বুলোতে লাগলেন। মোহ কাটাবার পর দর্শকদের অট্ট হলে এই সব লোকেদের মুখের অবস্থা সত্যিই শোচনীয় হয়েছিল। আমি হজকিন্সকে বললাম, আমার ভালো লাগছে না। লোকগুলো কি এইভাবে অপদস্থ হবার জন্য পয়সা দিয়ে ম্যাজিক দেখতে এসেছে? হজকিন্স বললেন, কি উপায় বলো? এদের ডাক দিলে এরা যদি স্টেজে যেতে আপত্তি না করে, তাহলে জাদুকরের উপর দোষারোপ করা যায় কি করে? আমি সবে একটা উপায়ের কথা ভাবছি, এমন সময় খেয়াল হলো দর্শকরা সবাই যেন আমারই দিকে ঘুরে দেখছে। ব্যাপার কি? স্টেজে চোখ পড়তে দেখি চিচিং হাসি মুখে আমার দিকে আঙুল দেখাচ্ছেন। চোখাচোখি হতে চিচিং বললেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে একবার স্টেজে আসবেন কি? বুঝলাম। চেহারা দেখে চিচিং আমাকেও একজন নিরীহ গোবেচারা বলেই ধরে নিয়েছে। চিচিংকে শিক্ষা দেবার একটা সুযোগ আপনা থেকেই এসে গেল দেখে আমি খুশি হয়েই স্টেজে উঠে গেলাম। চিচিং প্রায় আধ ঘন্টা ধরে আমাকে হিপনোটিজম করার নানা রকম চেষ্টা করলেন। চোখের সামনে আলোর লকেট দোলানো, চোখের পাতার উপর আঙুল বুলোনো, স্টেজে অন্ধকার করে কেবল নিজের চোখের উপর আলো ফেলে আমার চোখের দিকে এক দৃষ্টি চাওয়া, ফিসফিস করে গানের সুরে এক ঘেঁ ও আবুল তাবুল বকে যাওয়া, এর কোনোটাই চিচিং বাদ দিলেন না। কিন্তু এত করেও তিনি আমার উপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারলেন না। আমি যেই সজাগ সেই সজাগই রয়ে গেলাম। অবশেষে বেগতিক দেখে ঘর্মাক্ত অবস্থায় স্টেজের সামনে এগিয়ে গিয়ে দর্শকদের উদ্দেশ্য করে চাপা বিদ্রুপের সুরে চিচিং বললেন, ভুলটা আমারই। যাকে হিপনোটাইজ করা হবে তার মস্তিষ্ক বলে বস্তু থাকা চাই। এই ভদ্রলোকের যে সিটি একেবারেই নেই তা আমার জানা ছিল না। দর্শকদের কাছে সেদিনকার মতো হয়তো চিচিংয়ের মান রক্ষা হয়েছিল, কিন্তু তার নিজের মনের অবস্থা কী হয়েছিল সেটা জানতে পারিনি, যদিও সেটা অনুমান করা কঠিন নয়। পরের দিন হংকং ছেড়ে জাপানে চলে যাই। ফিরতি পথে যখন আবার হংকংয়ে নামি, তখন শুনি চিচিং ম্যাজিক দেখাতে চলে গেছেন অস্ট্রেলিয়া। তারপর এই 4 বছর পরে আমার এই গিরিডির ঘরে তার সঙ্গে আমার সাক্ষাৎ। কিন্তু তার আসার উদ্দেশ্যটা কি? আমি প্রশ্ন করবার আগে চিচিংই কথা বললেন। ইউ প্রফেসর শঙ্কু। উত্তরে জানালাম, আমি সেই ব্যক্তি। ইউ সায়েন্টিস্ট। তাই তো মনে হয়। সায়েন্স ইজ ম্যাজিক। তা একরকম ম্যাজিকই বটে। অ্যান্ড ম্যাজিক ইজ সায়েন্স। চিচিং বারবার হাসছেন। আমি ক্রমাগত গম্ভীর থাকলে অভদ্রতা হয়, তাই এবার আমি তার হাসিতে যোগ দিলাম। ইউ ওয়ার্ক হিয়ার।
আমি বললাম, হ্যাঁ। তারপর চিচিংকে নিয়ে গেলাম আমার ল্যাবরেটরি দেখাতে। আমার আবিষ্কৃত যন্ত্রপাতি, আমার তৈরি ওষুধপত্র, আমার কাজের সরঞ্জাম, চার্ট ইত্যাদি দেখতে দেখতে চিচিং বারবার বলতে লাগলেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। পাশাপাশি 3টে বড় বড় বোতলে তরল পদার্থ দেখে চিচিং বললেন, ওয়াটার। আমি হেসে বললাম, না না, জল নয়, এগুলো সব মারাত্মক অ্যাসিড। অ্যাসিড। ভেরি নাইস, ভেরি নাইস। অ্যাসিড কেন নাইস হবে সেটা আমার বোধগম্য হলো না। দেখা শেষ হলে একটা চেয়ারে বসে পকেট থেকে একটা বেগুনি রুমাল বার করে ঘাম মুছে চিচিং বললেন, ইউ অল গ্লেড। চিচিংয়ের কথার প্রতিবাদ করে আর অযথা বিনয় প্রকাশ করলাম না, কারণ আমি যে গ্রেট সেটা অনেক দেশের অনেক গণ্যমান্য ব্যক্তির অনেক আগেই স্বীকার করেছেন। ইয়েস, ইউ অল গ্লেড, বাট আই অ্যাম গ্লেটাল। লোকটা বলে কি, কোথাকার কোন এক পেশাদার ম্যাজিশিয়ান অর্ধেক সময় লোকের চোখে ধুলো দিয়ে পয়সা নিচ্ছে, আর সে বলে কি না আমার চেয়ে গ্রেটার। কি এমন মহৎ কীর্তি তার রয়েছে যেটা পৃথিবীর আর 5টা পেশাদার জাদুকরের নেই? প্রশ্নটা মনে এলেও মুখে প্রকাশ করলাম না। প্রহ্লাদ কিছুক্ষণ আগেই কফি দিয়ে গিয়েছিল। চিচিং দেখি কফির পেয়ালা হাতে নিয়ে কড়িকাঠের দিকে চেয়ে আছেন। আমিও তার দৃষ্টি অনুসরণ করে উপর দিকে চাইতেই চিচিং বলে উঠলেন, লিজার্ড। লিজার্ড অর্থাৎ সরীসৃপ। যেটাকে লক্ষ্য করে কথাটা বলা হলো সেটা হলো আমার ল্যাবরেটরির বহুকালের বাসিন্দা টিকটিকি। জানোয়ারটির বাংলা নাম চিচিংকে বলতে তিনি আবার খিলখিল করে হেসে উঠলেন। টিকটিকি। ভেরি নাইস, টিকটিকি। 2 চুমুকে কফিটা শেষ করেই চিচিং উঠে পড়লেন। তিনি নাকি কলকাতার ম্যাজিক দেখাবেন সেই রাত্রেই, সুতরাং তার তাড়াতাড়ি ফিরে যাওয়া দরকার। গিরিডি এসেছেন নাকি একমাত্র আমার সঙ্গেই দেখা করতে। চিচিং চলে যাওয়ার পর অনেক ভেবেও তার আসার কোনো কারণ খুঁজে পেলাম না। 19শে অক্টোবর, আজ দুপুরে আমার ল্যাবরেটরিতে কাজ করছি, এমন সময় আমার বেড়াল নিউটন এসে তড়াৎ করে আমার কাজের টেবিলের উপর উঠে বসল। এই কাজটা নিউটন কখনো করে না। টেবিলের উপরটা আমার গবেষণার নানান যন্ত্রপাতি ওষুধপত্রে ঢাই হয়ে থাকে। সে আমার বাড়িতে প্রথম আসার কয়েকদিনের মধ্যেই একবার টেবিলে ওঠাতে আমার কাছে ধমক খেয়েছিল। তারপর থেকে আর দ্বিতীয়বার ধমকের প্রয়োজন হয়নি। আজ তাকে এভাবে নিষেধ অগ্রাহ্য করতে দেখে আমি বেশ থতমত খেয়ে গিয়েছিলাম। তারপর সামলে নিয়ে কড়া করে কিছু বলতে গিয়ে দেখি সেও চেয়ে আছে কড়িকাঠের দিকে। উপরে চেয়ে দেখি কালকের মতো আজও টিকটিকিটা সেইখানেই দাঁড়িয়ে আছে। নিউটন এ টিকটিকি ঢের দেখেছে এবং কোনোদিন কোনো চাঞ্চল্য প্রকাশ করেনি। আজ সে পিঠ উঁচিয়ে লোম খাড়া করে এমন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওটাকে চেয়ে দেখছে কেন? নিউটনকে ধরে নামিয়ে দেব মনে করে তার পিঠে হাত দিতেই সে এমন ফ্যাঁস করে উঠল যে আমি রীতিমতো ভড়কে গেলাম। টিকটিকির মধ্যে এমন কিছু কি সে দেখেছে যেটা মানুষের চোখে ধরা পড়ছে না? দেরাজ খুলে বাইনোকুলারটা বার করে সেটা দিয়ে টিকটিকিটাকে দেখলাম। সামান্য একটু পরিবর্তন দেখা যাচ্ছে কি? মনে হলো পিঠের উপর লাল চাকা চাকা দাগটা যেন ছিল না,
আর চোখের মধ্যে যে হলদের আভা, সেটাও কি আগে লক্ষ্য করেছি কোনোদিনও? বোধ হয় না। তবে এটা ঠিক, এর আগে কোনো দিন বাইনোকুলার দিয়ে এত কাছ থেকে টিকটিকিটাকে দেখার প্রয়োজন হয়নি। জানোয়ারটাকে নড়তে দেখে চোখ থেকে যন্ত্রটা সরিয়ে দিলাম। জানোয়ারটাকে নড়তে দেখে চোখ থেকে যন্ত্রটাকে সরিয়ে নিলাম। টিকটিকিটা সিলিং বেয়ে দেওয়ালে এসে নামলো। তারপর দেওয়াল বেয়ে নেমে এসে সুরুত করে আমার শিশি বোতলের আলমারিটার পিছনে ঢুকে গেল। তাকে আর দেখতে না পেয়েই বোধহয় নিউটনের উত্তেজনাটা চলে গেল। সে নিজেই একটা আওয়াজ করতে করতে দরজা দিয়ে বাইরের বারান্দায় চলে গেল। আমিও টিকটিকির চিন্তা মন থেকে দূর করে আমার গবেষণার কাজ নিয়ে পড়লাম। আপাতত আমার কাজ হচ্ছে একটি পদার্থ আবিষ্কার করা, যেটার ছোট্ট একটা বড়ি পকেটে রাখলেই মানুষ শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ এয়ার কন্ডিশনিং পিল। আমার চাকর প্রহ্লাদ প্রায় 30 বছর ধরে আমার কাজ করছে। সে আমার ল্যাবরেটরির জিনিসপত্র কখনো ঘাঁটাঘাঁটি করে না। বাইরের লোকজন কদাচিৎ আমার বাড়িতে এলেও আমার ল্যাবরেটরিতে কখনো আসেন না। এই বৈজ্ঞানিক না হলে অথবা আমি নিজে নিয়ে না এলে। আমি যখন ল্যাবরেটরিতে থাকি না, তখন দরজা তালা দিয়ে বন্ধ থাকে। জানালাগুলোও ভিতর দিক থেকে ছিটকিনি লাগানো থাকে। কাল রাত্রেও দেখে গেছি যে আমার সেই ভীষণ তেজি অ্যাসিডের 3টি বোতলই প্রায় কানায় কানায় ভর্তি। আজ সকালে ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের দিকে চোখ পড়তেই দেখি বাঁদিকের অর্থাৎ কার্বোডায়াবলিক অ্যাসিডের বোতলটা প্রায় অর্ধেক খালি। রাতারাতি যে অ্যাসিড বাষ্প হয়ে উবে যাবে তার কোনো সম্ভাবনা নেই। বোতলের গায়ে ফুটো ফাটাও নেই যে চুঁইয়ে টেবিলে পড়ে শুকিয়ে যাবে। অ্যাসিড তবে গেল কোথায়? 3টি অ্যাসিডের প্রত্যেকটি এত তেজিয়ান যে সেগুলো নিয়ে কেউ অসতর্কভাবে ঘাঁটাঘাঁটি করলে তার মৃত্যু অনিবার্য। আমি বিস্তর মাথা ঘামিয়ে এই রহস্যের কোনো কুলকিনারা পেলাম না। অথচ অ্যাসিডের অভাবে আমার এক্সপেরিমেন্ট চালানো অসম্ভব। এই অবস্থায় কি করা যায় সেটা ভাবছি, এমন সময় একটা মৃদু খচখচ শব্দ পেয়ে পিছন ফিরে দেখি আমার শিশি বোতলের আলমারির মাথায় উপর দিয়ে একটা প্রাণী উঁকি দিচ্ছে। প্রাণীটি আমার ল্যাবরেটরির সেই প্রায় পোষা টিকটিকি, কিন্তু এখন আর তাকে টিকটিকি বলা চলে না, কারণ তার চেহারায় কিছু পরিবর্তন ঘটেছে। চোখের মণিতে এখন আর কালো অংশ বলে কিছুই নেই। সবটাই হলদে, এবং মোটেই স্নিগ্ধ হলদে নয়, বরঞ্চ তাতে কেমন যেন একটা আগুনের ভাঁটার আভাস আছে। নাকেও একটা প্রভেদ লক্ষ্য করলাম। ফুটোগুলো আগের চেয়ে অনেক বড়। গায়ের রং আগে ছিল হালকা সবুজ ও হলদে মেশানো, এখন দেখছি সর্বাঙ্গ লাল চাকা চাকায় ভর্তি। আলমারির পিছনে টিকটিকির অস্তিত্ব সম্বন্ধে যদি আমি না জানতাম, তাহলে মনে করতাম এ এক নতুন জাতের সরীসৃপ। টিকটিকিটা কিছুক্ষণ এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ফোঁস বলছি এই জন্যে যে নিঃশ্বাসের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম। আর একটা কথা বলা হয়নি, টিকটিকিটা লম্বায় আগের চেয়ে কিছু বেশি বলে মনে হলো। আমি তাকিয়ে থাকতেই সেটা আমার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে টেবিলের দিকে চাইল। তারপর আলমারির মাথার কোণটাতে এগিয়ে কিছুক্ষণ
ওঁত পাতার ভঙ্গিতে চুপ করে থেকে হঠাৎ এক প্রচণ্ড লাফে একেবারে সোজা টেবিলের উপর এসে পড়ল। আমার কাঁচের যন্ত্রপাতি সব ঝনঝন করে উঠল। আলমারি থেকে টেবিলের দূরত্ব প্রায় 10 হাত। তাই আমার কাছে এই বিরাট লং জাম্প এতই অপ্রত্যাশিত যে আমি কিছুক্ষণের জন্য একবারে মেরে গেলাম। টেবিলে এসে পড়াতে টিকটিকিটাকে এখন বেশ কাছ থেকে দেখতে পেলাম। লেজটায় এক লম্বায় বেড়ে যাওয়া ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। পা, মাথা, চোখ, নাক, গায়ের রং সবই বদলে গেছে। মাথার উপরটায় দুটো চোখের মাঝখানে লক্ষ্য করলাম একটা ছোট্ট শিঙের মতো কি যেন বেরিয়েছে। আর পায়ের নখগুলো যেন অস্বাভাবিক রকম বড় ও তীক্ষ্ণ। টিকটিকিটা আমার অ্যাসিডের বোতলগুলোর দিকে চেয়ে রয়েছে। তারপর দেখলাম মুখটা হাঁ করে সে একটি লকলকে জিভ বার করলো। জিভের ডগাটা সাপের জিভের মতো বিভক্ত। এর পরের দৃশ্য এতই অবিশ্বাস্য যে আমার হাঁ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায়ই রইল না। টিকটিকিটা তরতর করে এগিয়ে গিয়ে কার্বোডাইবলিক অ্যাসিডের বোতলটার গা বেয়ে উঠে পিছনের পা দুটো দিয়ে বোতলের কানাটা আঁকড়ে ধরে সমস্ত শরীরটা বোতলের মধ্যে গলিয়ে দিয়ে ওই সাংঘাতিক অ্যাসিডের বাকিটুকু চকচক করে চুমুক দিয়ে খেয়ে ফেলল। খাওয়ার সময় লক্ষ্য করলাম বোতলের বাইরে দোলায়মান লেজটার চেহারা বদলে গিয়ে বাকি শরীরের সঙ্গে মানানসই হয়ে গেল এবং হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো, ড্র্যাগন, চীনের ড্র্যাগন। আমার ঘরের প্রায় পোষা টিকটিকি আজ ড্র্যাগনের রূপ ধারণ করেছে। আর এই ড্র্যাগনের প্রিয় পানীয় হলো আমার মারাত্মক অ্যাসিড। বৈজ্ঞানিক বলেই বোধহয় চোখের সামনে এমন একটা আশ্চর্য, প্রায় অলৌকিক ঘটনা ঘটতে দেখে এরপরে আরও কি ঘটতে পারে সেটা জানার একটা প্রচণ্ড কৌতূহল অনুভব করেছিলাম। যা ঘটল তা এই, টিকটিকিটা অ্যাসিড খেয়ে ড্র্যাগনের রূপ ধরে বোতলের বাইরে আসার সঙ্গে সঙ্গেই আয়তনে প্রায় আরও দ্বিগুণ হয়ে গেল। লক্ষ্য করলাম তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের ফুটো দিয়ে ধোঁয়া বের হচ্ছে। টিকটিকিটা এবার চলল দ্বিতীয় বোতলের দিকে। এতে আছে নাইট্রো অ্যানাইহিলিন অ্যাসিড। বোতলের পিঠটায় সামনের 2 পা দিয়ে ভর করে উঠে এক কামড়ে ছিপিটা খুলে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে টিকটিকিটা আমার সমস্ত নাইট্রো অ্যানাইহিলিন শেষ করে ফেলল। খাওয়ার সঙ্গে সঙ্গেই তার সাইজ হয়ে দাঁড়ালো প্রায় 3 হাত। দ্বিতীয় বোতল শেষ করে তৃতীয়টির দিকে এগোনোর সময় আমার মন বলে উঠল, আর না, এবারে এটাকে শায়েস্তা করার উপায় বার করতে হবে। হলেই বা অ্যাসিডখোর। আমার মতো বৈজ্ঞানিকের হাতে কি একে ঘায়েল করার কোনো কল নেই? আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ঘরের কোণায় রাখা লোহার সিন্দুকটা থেকে আমার ব্রহ্মাস্ত্র অর্থাৎ ইলেকট্রিক পিস্তলটা বার করলাম। তাক করে মারলে একটি 400 ভোল্টের বৈদ্যুতিক শক যে কোনো প্রাণীকে নিঃসন্দেহে ধরাশায়ী করতে পারবে। পিস্তলটা আবিষ্কার করার পর আজ পর্যন্ত এটার ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আজ আমি এর শক্তি পরীক্ষা করব এই ড্র্যাগনের উপর। ড্র্যাগন তখন সবে আমার ফোরোসেটানিক অ্যাসিডের বোতলটা ছিপিটা খুলেছে। আমি অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পিস্তলটি উঁচিয়ে তার কাঁধের উপর তাক করে ঘোড়া টিপতেই একটা বৈদ্যুতের শিখা তীরের মতো গিয়ে লক্ষ্যস্থলে লাগলো।
কিন্তু অবাক, বিস্ময়ে এবং গভীর আতঙ্কে দেখলাম যে শকে একটি আস্ত হাতি ভস্ম হয়ে যাবার কথা, সে শক এই 3.5 হাত। ড্রাগনটি আয়তনে ক্রমেই বেড়ে চলেছে, প্রাণীর কোনোই অনিষ্ট করতে পারল না। সামান্য একটু শিউরে উঠে ড্রাগন বোতল ছেড়ে প্রায় 10 সেকেন্ড তার হলুদ জলজলে চোখ দিয়ে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আমি অনুভব করলাম আমার হাত পা অবশ হয়ে আসছে। তারপর ড্রাগনের নাক দিয়ে পড়ল নিঃশ্বাস, আর নিঃশ্বাসের সঙ্গে বেরোলো রক্তবর্ণ ধোঁয়া। সেই তীব্র ঝাঁঝালো বিষাক্ত ধোঁয়ায় আমার দৃষ্টি ও চেতনা লোপ পেতে শুরু করলো। অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত অবধি আমি দেখতে পেলাম ড্রাগন তার পায়ের আঘাতে ও লেজের আঁচড়ানিতে আমার টেবিলের সমস্ত যন্ত্রপাতি লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ করছে। প্রহ্লাদের গলার আওয়াজে জ্ঞান হলো। বাবু, বাবু! ধর্মড়িয়ে উঠে দেখি ল্যাবরেটরির চেয়ারে বসে আছি। প্রহ্লাদ জিভ কেটে বললেন, এই যা, এই দেখো, আপনি ঘুমিয়ে পড়লেন, আমি বুঝতে পারিনি। কি হয়েছে? সেই নেপালি বাবু তেনার লাঠিটা ফেলে গেলেন যে। লাঠি? দরজার দিকে চোখ পড়তে দেখি হাসি মুখে চিচিং দাঁড়িয়ে আছেন, তার হাতে সেই সরু বাঁশের লাঠি। This time I forget my stick. Really sorry. But the dragon? Dragon? You say dragon? আমার সমস্ত যন্ত্রপাতি? বলতেও লজ্জা করলো, কারণ আমার টেবিলের জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু অ্যাসিড? 3টি বোতলই যে খালি। আমি বিস্ফারিত নেত্রে খালি বোতলগুলোর দিকে চেয়ে আছি। এমন সময় শুনলাম চিচিংয়ের খিলখিল হাসি। A little magic, but great magic. ওই তোমার ড্রাগন। চিচিং কড়িকাঠের দিকে আঙুল দেখালেন। উপরে চেয়ে দেখি আমার চিরপরিচিত টিকটিকি তার জায়গাতেই রয়েছে। And you'll accept? এবার টেবিলের দিকে চাইতেই চোখের নিমেষে 3টি খালি বোতল স্বচ্ছ তরল পদার্থে কানা অবধি ভরে উঠল। চিচিং এবার বাঙালি কায়দায় 2টো হাতের তেলও একত্র করলেন। নমস্কার, প্রফেসর শঙ্কু। চিচিং চলে গেলেন। প্রহ্লাদ শুনলাম বলছে, ভাবলাম বেশ সরেস লাঠিখানা কাজে দেবে। ও মা, বাবু এই গেলেন আর এই এলেন, 5 মিনিটও হয়নি। পুনশ্চ 18ই অক্টোবর। ড্রাগনের ঘটনাটা ডায়েরিতে লিখতে গিয়ে দেখি সেটা আগেই লেখা হয়ে গেছে, আমারই হাতের লেখায়। এটাও কি তাহলে চিচিংয়ের দুর্ধর্ষ ম্যাজিকের একটা নমুনা? এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু ও চিচিং। আজকের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে পরের সপ্তাহে। ধন্যবাদ।